আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বলেছি তোমাদেরকে যে তোমাদের এমসিকিউ পর্ব দিব ধারাবাহিকভাবে। এর ধারাবাহিকতায় আজকে ফুলের বিবাহ এর তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিব, যাতে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়ে। চলো আমরা প্রথম থেকে দেখে নিই, এখানে সময় নষ্ট না করে আমরা দেখে নিই সরাসরি। প্রথমে এখানে দেখো, ফুলের বিবাহ গল্পে কোনটিকে বিবাহের মাস বলা হয়েছে? আমরা প্রথমেই দেখেছি বৈশাখ মাসকে বিবাহের মাস বলা হয়েছে, এটা গল্পের প্রথম লাইনেই ছিল। এরপরে দেখো কি বলেছে, আমি একলা বৈশাখ নসীবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখেছিলাম। এখানে আমি কে? এখানে আমি বলতে কমলাকান্তকে বোঝানো হয়েছে। 24 নম্বর দেখো, ফুলের বিবাহ রচনার কমলা কাকা কোন তারিখে বিবাহ দেখলেন? এটা কি হবে? একলা বৈশাখ। এর পরবর্তীতে দেখো 25 নম্বরে, কমলা কাকা কোথায় বিবাহ দেখলেন? এটি হবে নসীবাবুর ফুলবাগানে বিবাহ দেখলেন। হুবহু এগুলো বইয়ের লাইন এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা তোমাদের এসএসসির জন্য খুব বেশি কাজে দিবে। তোমরা যদি তোমাদের যে কোনো বই দাগানো আকারে পেতে চাও, তাহলে আমাদের সাথে কথা বলতে পারো। ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হয়ে যাবে। তোমাদের যে কোনো বই যদি দাগানো না হয়, তোমরা চাইলে আমাদের কাছ থেকে দাগানো বইয়ের পিডিএফ নিতে পারো। হুবহু সেখান থেকে 28-29টা কমন পড়বে, অনেক ক্ষেত্রে তো 30টাই হুবহু কমন পড়তে দেখা যায়। তোমাদের আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওরা বেশিরভাগই বই কিনে কিনে পড়েছে। তোমরা চাইলে আমাদের থেকে ডিসক্রিপশন বক্সে মেসেজ দিয়ে নিয়ে নিতে পারো। 26 নম্বরে দেখো, কমলা কাকা কার বিবাহ দেখলেন? কমলা কাকা এখানে ফুলের বিবাহ দেখলেন। যে কোনো বই সম্পর্কে নিতে পারো, আমাদের কাছে যে কোনো বইয়ের পিডিএফই আছে। 27 নম্বর দেখো, ফুলের বিবাহ রচনায় কাদের উদ্দেশ্যে বিবাহের বর্ণনা লেখা হয়েছে? এটি হবে ভাবি বর কন্যাদের উদ্দেশ্যে এটি লেখা হয়েছে। 28 নম্বরটি দেখো, 28 নম্বরে বলেছে কথক বিবাহের কথা লিখে রেখেছেন কেন? শিক্ষার জন্য এটি তিনি লিখে রেখেছিলেন। 29 নম্বরটা দেখো, ফুলের বিবাহ রচনায় পাত্রীকে, এখানে পাত্রী হলো যে ফুলের বিবাহ রচনায় পাত্রী হলো মল্লিকা। আমরা প্রবন্ধের মধ্যে গল্পের মধ্যে দেখেছিলাম যে মল্লিকাকে এখানে পাত্রী ধরা হয়েছে। এগুলো সবগুলোই ফুল। কে বিবাহযোগ্য হয়ে এলো? এখানে কলিকা কন্যা বিবাহযোগ্য হয়ে এলো। এরপর 31 নম্বর প্রশ্নটা দেখো, 31 নম্বর প্রশ্নে বলেছে কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। এখানে বিবাহযোগ্য বলিতে কি বোঝানো হয়েছে? এখানে বিবাহযোগ্য বলতে ফুলের পূর্ণ বিকাশিত হওয়াকে বোঝানো হয়েছে, কারণ এখানে বিবাহ কার সাথে হচ্ছে? ফুলের সাথে। 32 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 32 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কণিকা কন্যার পিতাকে। পিতা হলো ক্ষুদ্র বৃক্ষ। এখানের মধ্যে এটার একটু ব্যাখ্যা আছে, তোমরা চাইলে একটা দেখে নিতে পারো। কন্যাগুলো সবই লাজুক। কলিকা কন্যার পিতা আর্থিক অবস্থা কেমন ছিল? কলিকা কন্যার পিতার আর্থিক অবস্থা ছিল বড়লোক নয়। তার অবস্থা ছিল কি? তিনি বড়লোক নয়। কলিকা কন্যার পিতার অবস্থা কেমন ছিল? পিতার অবস্থা ছিল কন্যাভারগ্রস্ত। পিতার অবস্থা কেমন ছিল? কন্যাভারগ্রস্ত ছিল। 35 নম্বর, সম্বন্ধের অনেক কথা হইয়াছিল। এখানে সম্বন্ধের বলতে কি বোঝানো হয়েছে? এখানে সম্বন্ধ বলতে বিবাহের কথা বোঝানো হয়েছে। 36 নম্বর প্রশ্নটা দেখো, সম্বন্ধের অনেক কথা হইয়াছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই। এখানে স্থির হওয়া মানে কি বোঝানো হয়েছে? স্থির হওয়া মানে এখানে পাকাপাকি হওয়া বোঝানো হয়েছে। মানে স্থির হওয়া মানে পাকাপাকি হওয়া, কথাটা পাকাপাকি হয় নাই সেটা বোঝাচ্ছে। 37 নম্বরটা দেখো, ফুলের বিবাহ রচনায় উদ্যানের রাজাকে। উদ্যানের রাজা হলো স্থলপদ্ম। স্থলপদ্ম হলো উদ্যানের রাজা। ফুলের বিবাহ রচনায় নির্দোষ পাত্রকে। এটা হলো স্থলপদ্ম নির্দোষ পাত্র। 39 নম্বরে দেখো, ফুলের বিবাহ রচনায় কার ঘাড় উঁচু? কার ঘাড় উঁচু? এটা হবে স্থলপদ্মের ঘাড় উঁচু। তোমাদের বইয়ের দাগানো পিডিএফ প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে। সেখান থেকে তোমাদের যার যেটা প্রয়োজন সেটা দেখে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। ফুলের বিবাহ রচনায় কে অধুর নামলো না? এখানে হবে স্থলপদ্ম অধুর নামলো না। এরপর দেখো 41 নম্বরে, ফুলের বিবাহ রচনায় কে বিবাহে অসম্মত ছিল না? এখানে হলো জবা। জবা অসম্মত ছিল না। 42 নম্বরে দেখো, ফুলের বিবাহ রচনায় কে বেশি রাগী? এখানে কাকে রাগী বোঝানো হয়েছে? সেটা হবে জবা বেশি রাগী। তোমাদের বইয়ের পিডিএফ যদি নাও, তোমাদের সেখান থেকে আনুমানিক 30-30টা এমসিকিউ কমন পড়বে। তোমাদের আগেও যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করেছে এবং অনেক ভালোভাবে পরীক্ষা দিয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো, আশা করছি সেটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। 43 নম্বর দেখো, ফুলের বিবাহ রচনায় ভালো পাত্রটি কে? ভালো পাত্র হলো গন্ধরাজ। এখানে গন্ধরাজ হলো ভালো পাত্র। এরপরে দেখো 44 নম্বর, ফুলের বিবাহ রচনায় কার দেমাগ বেশি? গন্ধরাজের দেমাগ বেশি।
45 নাম্বার দেখো, ফুলের বিবাহ রচনায় ঘটক কে? ঘটক হলো এখানে ভ্রমর। ঘটক হলো কে? ভ্রমর। এরপরে দেখো 46 নাম্বার প্রশ্ন দেখো, 46 নাম্বার প্রশ্নের মধ্যে বলেছে ফুলের বিবাহ রচনায় ভ্রমররাজ কোথায় উপস্থিত হইলেন? এখানে হবে মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। 47 নাম্বার দেখো, 47 নাম্বার হলো ফুলের বিবাহ রচনায় মল্লিকা বৃক্ষ ভ্রমররাজের কথায় কিভাবে সায় দিল? এটা উত্তর হবে কি? পাতা নেড়ে সায় দিল। এরপরে দেখো 48 নাম্বারে ফুলের বিবাহ রচনায় ভ্রমর কিসের আসন গ্রহণ করলো? এটা হবে ক, পত্রাসন গ্রহণ করলো। এরপরে দেখো 49 নাম্বার, মুদিত নয়না আবেগগুণ্টনবতী কন্যা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কথাটি দ্বারা পূর্ণরূপে বিকশিত না হওয়া বোঝানো হয়েছে। এখানে ছোট করে ব্যাখ্যা আছে, চাইলে দেখে নিতে পারো। এরপরে দেখো 50 নাম্বার কি বলেছে? ফুলের বিবাহ রচনায় কে কন্যা দেখলেন? এখানে উত্তর হবে বৃক্ষ কন্যা দেখলেন। 51 নাম্বার প্রশ্ন দেখো, ফুলের বিবাহ রচনায় কে বৃক্ষকে প্রদক্ষিণ করে এলো? এখানে ভ্রমর বৃক্ষকে প্রদক্ষিণ করে এলো। গুন 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 দেখিতেছি তাই, গুন 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 দেখিতে চাই, এখানে চতুর্থ গুণ কথাটির মানে কি? এখানে চতুর্থ গুণ কথাটির মানে হলো কন্যার গুণবলী বোঝানো হয়েছে। 53 নাম্বার দেখো, 53 নাম্বারে কি বলেছে? ফুলের বিবাহ রচনায় লজ্জাশীল কন্যাটি কে? লজ্জাশীল কন্যাটি হলো মল্লিকা। তোমাদের আর কোন কোন পর্বের এমসিকিউ পর্ব প্রয়োজন সেটা কমেন্ট করে জানাবে, এবং কি কি প্রয়োজন সেটাও আমাকে জানাবে, আমি তোমাদের জন্য সেগুলোর ভিডিও রেডি করব।